আসসালামু আলাইকুম, মাই ইউটিউব চ্যানেল সার্চ ইউরোপ 360। তো আজকে আপনাদের মাঝে একজন অতিথিকে নিয়ে আসছি। উনি হচ্ছে আমাদের বাংলাদেশ ক্রোয়েশিয়া কমিউনিটির বর্তমানে তথ্য সম্পাদক। তো ইমাম রিসেন্টলি আসছে, বা ইমামের সাথে আমার বিগত দিনগুলোতেও যোগাযোগ ছিল। ও যখন দেশে ছিল অনেক মানুষকে হেল্প করছে। তো আমাদের কমিউনিটি বা অনেক মেম্বার্স ইমামকে চিনে। তো সেক্ষেত্রে ইমাম অনেক হেল্পফুল একজন পার্সন। আর হচ্ছে যে যাই হোক, ওর শিক্ষাগত যোগ্যতা এভরিথিং আপনারা হয়তোবা জানেন। ও বাংলাদেশে একটা কোম্পানির চিফ ইঞ্জিনিয়ার ছিল। তো যাই হোক, আজকে আমরা যে ব্যাপারে কথা বলবো বা যে ব্যাপারে আলোচনা করব সেটা হচ্ছে যে ইমাম কিভাবে বাংলাদেশ থেকে বর্তমানে, যখন আমরা আসছি তখন আপনার প্রসেসিং বা এভরিথিং সবকিছু অনেক ইজি ছিল, বাট এখন অনেকটাই ক্রিটিক্যাল হয়ে গেছে। আগে সহজ ছিল, বাট এখন অনেকটা জিনিসটা কঠিন হয়ে গেছে জিনিসগুলো। আগে আমরা যখন আসছি পুলিশ ক্লিয়ারেন্স দিল্লিতে বা ক্রোয়েশিয়ান মিনিস্ট্রিতে এটা ভেরিফিকেশন করতে হইতো না, বাট এখন অনেকগুলো প্রসিডিউর অনেক নতুন হওয়াতে অনেক প্রবলেম ফেস করতে হয়। তো এখন হচ্ছে ইমাম আমাদেরকে বলবে সে কিভাবে বাংলাদেশ থেকে ক্রোয়েশিয়া আসছে, কি কি কাজ সম্পাদনের মাধ্যমে আসছে, কি কি ডকুমেন্টস লাগছে অলরেডি ক্রোয়েশিয়াতে আসার জন্য, কিভাবে সে এম্বাসি ফেস করছে, এভরিথিং সবকিছু ইমাম আজকে আপনাদেরকে বলবে। তো ইমামকে স্বাগত জানাচ্ছি আমাদের সেটে। সবাইকে আসসালামু আলাইকুম। তো ইমাম, তুমি আমাদের যারা দর্শক আছে বা অনেকেই কমেন্ট করছে আমাদের ক্রোয়েশিয়া বাংলাদেশ কমিউনিটিতে, তো সবার তরফ থেকে আমি সবাইকে আবারও আসসালামু আলাইকুম অভিনন্দন জানাচ্ছি। তো ইমাম আমাদের স্টেটে বসে আছে এখন। ইমাম আপনাদের সাথে শেয়ার করবে ও কিভাবে এম্বাসি ফেস করছে, কিভাবে পুলিশ ক্লিয়ারেন্স করছে, এভরিথিং এ টু জেড বাংলাদেশ থেকে ক্রোয়েশিয়া আসার যে প্রক্রিয়াটা সম্পূর্ণ কিভাবে সে সম্পূর্ণ করছে, কিভাবে সে ক্রোয়েশিয়া পর্যন্ত আসছে, বা কতদিনের মাথায় সে জব চেঞ্জ করতে পারছে, এভরিথিং এই ব্যাপার নিয়ে ইমাম সম্পূর্ণ আপনাদের সাথে আলোচনা করবে। তো আমরা চলে যাচ্ছি ডাইরেক্ট ইমামের সাথে। আসসালামু আলাইকুম সবাইকে। ধন্যবাদ মেহেদি ভাইকে আমাকে একটা সুযোগ তৈরি করার জন্য, সবাইকে ইনফরমেশন দেওয়ার জন্য। তো ফার্স্ট অফ অল আমাদের দুইটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হলো আমাদের দুইটা থিঙ্কিং করতে হবে। সেটা হলো আমাদের প্রিপারেশন করতে হবে, প্রিপারেশন নিতে হবে, তারপর প্ল্যানিং করতে হবে। প্ল্যানিংটা আমরা কিভাবে করব? আমরা বাংলাদেশে অথবা বাংলাদেশের বাইরে যারা কৃষি অবস্থিত অথবা অন্য দেশে হইতে পারে, যে কোনো একটা ভালো এজেন্সি আমরা ফাইন্ডিং করব, যার মাধ্যমে আমরা প্রতারিত হব না। আর বর্তমানে দেখা যাচ্ছে যে অনেকে অ্যাডভান্স ছাড়া কাজ করে, কেউ অ্যাডভান্স নিয়ে কাজ করে। তো এই দুইটা নিয়ে আবার দুইটা কথা বলি, কারণ আপনারা যদি আমি ভিডিওটা প্রথম থেকে বলি আপনারা বুঝতে পারবেন না, মানে সবগুলো যদি আমি শেষ করে দিই প্রথমে। অনেকেই যারা আমরা ক্লায়েন্টরা আছি তারা দু তিন জায়গায় আমরা ফাইলটা সাবমিট করি। সেক্ষেত্রে যখন অনেকেই প্রসিডিউরটা করে নেয়, তাদের জন্য একটা ফাইল রেডি করতে অনেক সময়ের ব্যাপার, অনেকের সাথে কথা বলতে হয়, এখানে ফরেন মিনিস্ট্রি আছে। তো অনেকে অনেক এখানে অনেক কস্টিংয়ের একটা ব্যাপার স্যাপার হয়ে থাকে। তো আমার জানা মতে কয়েকজন ক্লায়েন্ট তারা মানে বিনা অ্যাডভান্সে তারা যখন ফাইলটা সাবমিট করছে, যখন ওয়ার্ক পারমিট চলে আসছে তারা বলতেছিল হয়তো তার ফ্যামিলিগত প্রবলেম বা অন্য কোনো কজ দেখায় তারা ওখান থেকে সরে গেছে। যে লোকটা আপনার ফাইলটা রেডি করলো তার কি উপায় হলো, আপনারা তো সেটা চিন্তা করলেন না। সেটা যেরকম আপনার এজেন্সির ক্ষেত্রে হইতে পারে, ক্লায়েন্টের ক্ষেত্রে হইতে পারে, আমি সবার কথা বলতেছি। এখন বর্তমানে অনেকেই অ্যাডভান্স ছাড়া কাজ করতেছে, আবার অ্যাডভান্স নিয়ে কাজ করতেছে। তো দুইটা জিনিসই আপনারা খেয়াল করবেন যে আসলে আপনাদের জন্য কোনটা ভালো, কোনটা রিলায়েবল, কোনটা আসলে কিভাবে কি কাজ করা যায়, এইগুলা। তো আপনারা যখন একটা ভালো এজেন্সি খুঁজবেন, ভালো এজেন্সি পাইলেন, তখন আপনারা একটা ফাইল তাদের সাথে একটা এগ্রিমেন্টে চলে গেলেন। কেমন এগ্রিমেন্টটা হবে? আমি আপনাকে টোটাল কত টাকা, আপনার সাথে আমার সাথে কন্ট্যাক্ট, এই কন্ট্যাক্টের ভিতরে আমার কি কি থাকছে, আমাকে এম্বাসি কস্ট, আমার এয়ার টিকেট, আমার ম্যান পাওয়ার, আপনারা ভালো করেই জানেন বাংলাদেশ গভর্নমেন্ট ক্রোশিয়া আসার জন্য ম্যান পাওয়ারের জন্য 1 লক্ষ টাকা জামানত দিতে হয়। সেই ক্ষেত্রে আমাদের এই জামানতগুলার টাকাটা কে দিবে? যে আমি নিজে বহন করব, না এজেন্সি দিবে? যে আমাদের সাথে আমরা অনেক সময় 5 লাখ টাকা, 6 লাখ টাকা, 7 লাখ টাকা এটার ভিতরে আমরা কিন্তু চলে আসি, কিন্তু যখন আমাদের প্রসিডিউর সব শেষ হয়ে যায় তখন আমাদের মধ্যে একটা এই সমস্যাগুলো সমাধান হয়। আমাদের সাবমিট এয়ার টিকিটের টাকাটা কে দিবে? আমাদের যে আমাদের 1 লক্ষ টাকা ডিপোজিটটা করব, এই টাকাটা কে দিবে?
এই জিনিসটা আমরা যারা নতুন আপকামিং আসতেছি তাদের জন্য এই জিনিসটা অবশ্যই মাথায় রাখতে হবে। আমরা যে কোনো ফাইল সাবমিটের করার আগেই কারো কথা না শুনে আমরা আগে আমাদের একটা স্ট্যাম্প করে নেব, যেটা দুইজনের জন্য উভয়ের জন্য ভালো হয়। অবশ্যই। তো সেক্ষেত্রে আমাদের ওটার মধ্যে থাকবে আমাদের যাতায়াত খরচ ম্যাক্সিমাম বলতে বেশিরভাগই ক্ষেত্রেই আপনার এজেন্সি কখনো ইন্ডিয়ার যাতায়াত বা আসা এগুলা বহন করে না। তো আপনাকে টোটাল ডিপোজিট, আপনাকে টোটাল কত টাকা, এটার ভিতরে কি কি থাকছে, এম্বাসি ফি থাকছে কিনা, আপনাকে আসা যাওয়ার এয়ার টিকিট থাকছে কিনা, এগুলো আপনাকে এগুলা টোটাল ডিটেলস নিয়ে যখন আপনি একটা মোটামুটি প্রক্রিয়ায় চলে যাবেন তখন তার সাথে ডিল হয়ে গেছে, তখন ওনারা আপনার ফাইলটা সাবমিট করবে। সাবমিট করার পরে যখন আপনার ওয়ার্ক পারমিটে চলে আসবে, ও এখান থেকে আরেকটা কথা হলো, অনেক এজেন্সি আপনার ফেক ওয়ার্ক পারমিট দিচ্ছে, ফেক আপনাকে রিসিপ্ট পেপার দিচ্ছে। যেটা এটা আসলে মূলত একটা জিনিস আপনি বিশ্বাস করতে পারেন, সেটা হলো যখন অনলাইন হয়ে যায়, যখন আপনার ওয়ার্ক পারমিটটা দেশের যে ফরেন মিনিস্ট্রিতে হয়ে যায়, তখন অনলাইনের মধ্যে তাদের ওয়েবসাইটে ওয়াইবি নাম্বার দিয়ে একটা পেজ আছে, ওটার মধ্যে আপনার ফাইলটা সাবমিট হয়েছে কিনা সেটা দেখা যায়। আপনি অবশ্যই এজেন্সিকে বলবেন আপনার কোনো রিসিপ্ট দরকার নাই, জাস্ট একটা পিকচার যেন উঠে আপনাকে দিয়ে দেয় যখন আপনার জিনিসটা হয়ে যায়। এখন আমি তোমার কাছে প্রশ্ন রাখবো যে তুমি বাংলাদেশ থেকে কি কি ডকুমেন্টস তোমার লাগছে যে ইউরোপের জন্য বর্তমানে যে সিচুয়েশন, বর্তমানে যে অবস্থা বা বর্তমান প্রেক্ষাপটে কিভাবে ফাইলগুলো সাজাইতে হয়, কি কি ডকুমেন্টস লাগে, ওই ব্যাপারে তুমি মন্তব্যগুলো জানাবা দর্শককে। তাও এখন আপনার আসলো ওয়ার্ক পারমিট, আমার সবকিছু প্রসিডিউর শেষ করে আমার যখন ওয়ার্ক পারমিট চলে আসলো, তখন আপনাকে চিন্তা করতে হবে আপনার যে পুলিশ ক্লিয়ারেন্সটা বাংলাদেশ থেকে। ও আরেকটা কথা মেহেদী ভাই, সেখানে এটা ভুলে গেলাম আমরা, আমাদের ওয়ার্ক পারমিট সাবমিট করার ফার্স্টেবল একটা কারণ হলো আমাদের ওয়ার্ক পারমিটটা করার জন্য পুলিশ ক্লিয়ারেন্সটা করতে হবে। পুলিশ ক্লিয়ারেন্স করে আমরা সেটা বাংলাদেশের যে হাই কমিশন আছে ইন্ডিয়াতে অবস্থিত সেখানে অ্যাটাস্টেড করতে হবে। দেন আমরা ক্রোয়েশিয়ান এম্বাসিতে অ্যাটাস্টেড করতে হবে। ওই অ্যাটাস্টেড ফাইলটা পিডিএফ করে আমাদের যে আপনার যে এজেন্সি আছে তাকে দিতে হবে। তো উনি দিলে উনি আপনার ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করবে। তো যখন আমাদের ওয়ার্ক পারমিট চলে আসলো, আসায় আমাদের তো একটা নাম্বার ওয়ার্ক পারমিট গেল, অবশ্যই তখন আসে সেকেন্ড ম্যাটার আসে ইন্ডিয়ান ভিসা। ইন্ডিয়ান ভিসা। আমরা ইন্ডিয়ান ভিসা বাংলাদেশের এখন বর্তমানে এখন আমি বলতে চাচ্ছি না, বাংলাদেশ আপনি যেভাবে হন ইন্ডিয়ান ভিসাটা করে নেবেন, কিভাবে করবেন সেটা আপনারা ভালো জানেন, অথবা ইন্ডিয়ান ভিসাটা লাগবে। ইন্ডিয়ান ভিসা এখন মেডিকেল ভিসাও এম্বাসি ফেস করা যাচ্ছে। আচ্ছা, তুমি যখন আসছো বা তুমি যে ভিসা দিয়ে ইন্ডিয়াতে ঢুকছো, ওই ভিসাটা কি ছিল? এটা মেডিকেল ভিসা। মেডিকেল ভিসা ছিল। কারণ মেডিকেল ভিসা, তাহলে আমরা বলতে পারি যে মেডিকেল ভিসা দিয়েও এমবাসি ফেস করে যায়। তারা যাচ্ছে জাস্ট আমরা তাদের এমবাসি ফেস করার জন্য আমরা ওই দেশে এন্ট্রি হচ্ছি। তো আসলে মূলত যদি আমাদের করোনা সিচুয়েশন না থাকতো তাহলে আপনাকে ডবল এন্ট্রি ভিসাতে আপনাকে যা এমবাসি ফেস করা যাইতো, অথবা আর একটা হলো যে আমাদের ট্যুরিস্ট ভিসা। অবশ্যই এই দুই ক্যাটাগরিতে আমরা এমবাসি ফেস করি, বা আগে আমাদের যারা আগে পোল্যান্ডের ভিসা বা চেক রিপাবলিকের জন্য যারা এমবাসিতে ফেস করছে তারা এইভাবেই গেছে। অবশ্যই যখন করোনাকালীন সময় চলে আসছে তখন আমরা তো বাংলাদেশে এমবাসি নেই, আমাদের বাংলাদেশে কোনো আগে যে অথরাইজ সিস্টেমটা ছিল সেটা এখন নাই। তো সেক্ষেত্রে আমাদের সরাসরি বিএফএস এ অথরাইজড করছে, ক্রোয়েশিয়া এম্বাসি বিএফএস কে অথরাইজ করছে তারা অবশ্যই যাওয়ার জন্য। তারা বিএফএস এ ফাইল সাবমিট করতে হবে আমাদেরকে, সেটা যে সব স্টেটেই তাদের বিএফএস অফিস আছে, আমরা যেখানে যাই। যেমন আমাদের বাংলাদেশিদের জন্য আমি যতটুকু জানি, আমি যখন আসছি বা যারা আসতেছে, দিল্লিটা অনেক দূর হয়ে যায় আমাদের বাংলাদেশ থেকে, বাট কলকাতা যে আপনার বিএসএফ আছে ওইখান থেকে আপনারা সহজভাবে আপনারা ওইখান থেকে করতে পারেন। ওইখানে কষ্টটা আপনার কলকাতাতে কষ্ট অনেক কম, বাট দিল্লিতে যখন যাবেন ওইখানে আপনার অনেক সময়ের ব্যাপার, তারপর ট্রেনে জার্নি করলে অনেক সময়ের ব্যাপার, বা বিমানে যদি যান আপনার অনেক কষ্টের দরকার। সেক্ষেত্রে আমি বলবো যে কলকাতাতেই সবচেয়ে বেস্ট। আচ্ছা মেহেদী ভাই, আরেকটা কথা বলি, এখানে অনেকের ভ্রান্ত ধারণা আছে যে আসলে দিল্লিতে বিএফএস এর মধ্যে ফাইল সাবমিট করলে আমার ভিসাটা তাড়াতাড়ি হবে, অথবা মুম্বাইতে করলে হবে। এই জিনিসটা আসলে গ্রহণযোগ্য না। কারণ আমি যখন আসছি আমি কলকাতা থেকে নিয়ে আসছি, বাট তোমার যখন হয়েছে আরো হাজার হাজার প্লাবাইন আছে যারা ক্রোয়েশিয়াতে আসছে বা রোমানিয়াতে আসছে, তারা আসলে কলকাতা থেকেই ম্যাক্সিমাম ভিসাগুলো পাইছে। বাট এখন হচ্ছে যে
আমরা আমাদের জন্যই আমাদের রাস্তাগুলো আমরা বন্ধ করি, ঠিক আছে? আমরা আমাদের বিভিন্ন কারণে, যেমন একটা ওয়ার্ক পারমিট বের হলে দেখা গেছে এখানে 100 জন SMS করে বা ইমেল করে যে ওয়ার্ক পারমিটটা এটা common, জেনুইন এটা common হয়ে গেছে ফেক এখন। কিনা। তো এইগুলি নিয়ে আসলে তারাও বিভ্রান্তির মাঝে পড়ে যায় কি একটা ওয়ার্ক পারমিট নিয়ে এতজন করলো, আসলে আমরা এটা যাচাই করে দেখি, যার কারণে আপনার ভিসাগুলো হইতে আপনার অনেক লেট হয়, Delays হচ্ছে, হ্যাঁ। তো ডিলে, এক্ষেত্রে- কাজগুলো ডিলে হয়, ওরা ভেরিফাই করে এখান থেকে যে আসলে কাহিনী কি, একটা ওয়ার্ক পারমিটে এতবার ইমেল করা হইলো, আসলে আমরা এটা দেখি জিনিসটা, সেজন্য একটু ডিলে কাজটা delay হয়। হচ্ছে অনেক, দেখা গেছে refuse অনেকের ও বেড়ে গেছে। আপনার সাথে যে অ্যাপ্লাই করছে ওর চলে আসছে আপনার একই কোম্পানিতে অ্যাপ্লাই করছে, ওর চলে আসছে আপনার 20 দিন আগে, আপনারটা বের হলো 20 দিন পরে। আবার দেখা গেছে ভিসা ভিসা পাওয়ার ক্ষেত্রে দেখা গেছে ও ভিসা পাইলো, আপনি ভিসা পাইলেন না। তো এর মূলত একটাই কারণ, যখন আপনি বারবার SMS মানে ইমেল করবেন, 3-4 জন মিলে ইমেল করবেন, তখন এই জিনিসগুলো তারা ভালো করে পর্যবেক্ষণ করে। কারণ ইউরোপে এমন একটা জিনিস, এটা তো আর মিডল ইস্ট না, সৌদি আরব না বা মালয়েশিয়া না, এখানে আপনি ফেক কোনো কিছু করতে পারবেন না। আপনার যদি জেনুইন সব কিছু থাকে, ওরা ভেরিফাই করবে, দেখবে, দেন আপনি ভিসা পাবেন। আর এটা এমন না যে মামার বাড়ি হয়ে গেল, মোয়া হয়ে গেল, আপনি চাইলে না দিয়ে দিল, এটা তেমন না জিনিসগুলো। তো এইখানে আপনারা একটু সেনসিটিভ থাকবেন জিনিসগুলো। তারপর ইমন, তো আমাকে যিনি ওয়ার্ক পারমিট দিছে, আমার যে এজেন্সি, আমি ওয়ার্ক পারমিটটা আমি নিজেই দেখলাম যে মোটামুটি এটা রিয়েল। দেন আমি সেটা নিয়ে ইন্ডিয়ান ভিসা নিয়ে আমি তখন তো, এখন বর্তমানে তো আমাদের আপনার এনওসি লাগছে না। অবশ্যই আমরা তখন এনওসি নিয়েছি স্বরাষ্ট্র মন্ত্রণালয় বহিরা বিভাগ 2 থেকে। আমরা এনওসি নিয়ে আমরা ইয়েতে গেলাম, ইন্ডিয়াতে গেলাম, হ্যাঁ। ইন্ডিয়াতে যাইতে হয়েছে, আমাদের করোনা টেস্ট করাইতে হয়েছে। হ্যাঁ, আমরা বর্ডার দিয়ে গেছি। এখন তো বাই এয়ার চালু হয়েছিল, এখন এখন তো মোটামুটি সুবিধা ভালো হবে সবার জন্য। তো আমরা ওই সময়ে বৈরাগমন থেকে আমরা এনওসি নিয়ে আমরা আখাউড়া দিয়ে আমরা দিল্লিতে কলকাতাতে গেলাম। তো কলকাতায় গিয়ে একটা হোটেল চয়েস করলাম। মোটামুটি হোটেলটা হলো মেন। অনেকে আসলে যাওয়ার পরে আসলে আপনার যদি এখানে 15-20 দিন 1 মাসের মতো থাকা লাগে, তো একটা ভালো হোটেল দেখবেন যেন যেখানে রিজনেবল প্রাইস আছে, ভালো মোটামুটি গুণগত মান। অবশ্যই তো আপনাদের এখানে আমি যেহেতু একটু ইনফরমেশন দিয়ে দিচ্ছি, সেটা হলো যে আপনার মার্কিউস স্ট্রিটে একটা হোটেল আছে, সেখানে হোটেল আরফান হোটেল। সেখানে ওই হোটেলের মোটামুটি আমাদের বাঙালির জন্য রিজনেবল প্রাইস, হোটেলটার গুণগত মানও ভালো, আপনারা এসে চাইলে সেখানে উঠতে পারেন। এটা একটা ইনফরমেশন আমি আপনাদেরকে দিয়ে দিলাম। তো হোটেলের মালিকের নাম হলো ফিরোজ ভাই, উনি মুসলিম। মোটামুটি অনেক আমাদের জন্য আমিও আন্তরিক। আমিও ফিরোজ ভাইয়ের নাম শুনছি, ওই হোটেলের নাম শুনছি, মানে উনি নাকি খুব ভালো। আবার উনি নাকি যারা আপনার ফাইল সাবমিট করে, উনি নাকি সবকিছুতে হেল্প করে, অ্যাপ্লিকেশন বা এভরিথিং, আমি এরকম উনি শুনছি। অ্যাপ্লিকেশন হেল্প করে, উনি আমাদের কম্পিউটার দোকান দেখাই দেয়, যেখানে আমরা এই যে কম্পিউটারের মধ্যে সবগুলোর মধ্যে আমরা কম্পিউটারাইজ করে লিখতে পারি। অনেকে তো হাতে লেখা যায়, আবার অবশ্যই আমার আমার পক্ষ থেকে আমার বাঙালি ভাইদেরকে, যেহেতু ফিরোজ ভাই এভাবে হেল্প করে যাচ্ছে, ফিরোজ ভাই যদি আমাদের ভিডিওটা দেখে থাকেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে, এবং আমি আপনাকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ফিরোজ ভাই। তো ফিরোজ ভাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। আর আমরা ওই হোটেলে যাওয়ার পরে আমরা একদিন, আমরা হয় আমি যখন সাবমিট করতাম, এখন আমার জানা নাই, আমরা তখন সোমবার একদিন সাবমিট করা ইয়ে ছিল আর কি, শুধু সোমবারে সাবমিট করতাম। ওকে, পরবর্তী দিনগুলোতে সেটা বুধবারে চলে গেছে। আচ্ছা। সোমবারে নাই, বুধবারে সাবমিট করা যাইতো। তো আমি এখন তো আসলে অ্যাপয়েন্টমেন্ট নিতে অথবা আপনার প্রিমিয়ামেও জমা দেওয়া যায়। আচ্ছা, তো দুইভাবেই জমা দেওয়া যায়। আপনারা যাবেন ওইখানে, আমি যদি আপনাদের আমার কাছ থেকে আর কোনো তথ্য- যখন তুমি এম্বাসি ফেস করছো, তখন কি এম্বাসিতে তোমাকে কোনো প্রকার প্রশ্ন জিজ্ঞাসা করছে কিনা ওইখানে? না না না, ওনারা আসলে অনেক হেল্পফুল। ওনারা বিএফএস এর মধ্যে গেলে আপনারা প্রথমে ওইখানে আপনাদের যদি ছবি না উঠানো থাকে, তাহলে ওইখানে ছবির ব্যবস্থা আছে, ফটোকপির ব্যবস্থা আছে, সবকিছুর ব্যবস্থা আছে। ইভেন ওইখানে পিসি আছে, আপনি যদি আপনার মেইলে থাকে, আপনার যদি কোনো ফ্রেন্ড ড্রাইভে থাকে, সেখান থেকে আপনি ওদের পিসি থেকে ওইটা প্রিন্ট আউট করতে পারবেন। Print out করতে তো ওই বিএফএস ওই ফ্যাসিলিটিটা আছে। আচ্ছা, তো আপনি ওইখান থেকে ফাইল সাবমিট করবেন। ফাইল সাবমিট করে ক্রোশিয়ার জন্য আলাদা আছে, প্রায় 5 তলার মধ্যে আছে। আচ্ছা, আমি এটা জানতে চাচ্ছি যে তুমি যখন ক্রোয়েশিয়ান এম্বাসি যখন ফেস করছো, তোমার যে ভিসার যে ফিটা ছিল, এটা কত ছিল? এটার ফিস ছিল, আমি যখন 10,500 টাকা দিয়ে করতে হয়েছে, কারণ আমার হোটেল ডেলিভারিটা আমি নিজে নিয়ে নিছি, কারণ আমি এম্বাসিতে বিএফএস এ এসে
আমি নেই নাই, আমি আমার হোটেলে ডেলিভারি দেওয়ার জন্য এটা কি টাকায় 10,000 ছিল না না রুপিতে ছিল? রুপিতে ছিল, রিপুতে 10,000 রুপি ছিল। 10,500, হ্যাঁ আচ্ছা ঠিক 10,500, আছে। 10,500 ছিল। এখন আরো প্রাইসটা কম আছে, 9,500 টাকা এখন মেবি সাবমিট করা যায়, এখন Okay. কিছু কমছে আর কি। তো দেওয়ার পরে আমি যখন সাবমিট করি আপনার জুলাই 2 তারিখে সাবমিট করি, 5 তারিখে সাবমিট করি, সেটা জুলাই 23 তারিখে আমার ভিসাটা হয়। ওইখানে কি তুমি কোনো ইন্ডিয়ান নাম্বার দিছো কিনা যে হ্যাঁ, তোমার এটা কলকাতা থেকে দিল্লি যাচ্ছে বা দিল্লি থেকে আবার তোমার এটা রিটার্ন ব্যাগ আসছে, এরকম কোনো নাম্বার দেওয়া লাগে নাকি? না, এখানে আপনার একটা অ্যাপ্লিকেশনের মধ্যে আপনার লেখা থাকবে যে আপনার প্রেজেন্ট নাম্বারটা দেওয়ার জন্য। আচ্ছা। তো আমি ওইখানে যাওয়ার পরে একটা সিম নিলাম ইন্ডিয়া। আর যাদের সিম থাকে না ওই ক্ষেত্রে? না, ওই ক্ষেত্রে সিম হয়তো বা হোটেলের নাম্বারটা ইউজ করা যায়, কিন্তু বেটার হবে যদি নিজের একটা সিম নিজের অবশ্যই। থাকলে- তো আমি যারা এম্বাসি ফেস করবে বা ইন্ডিয়াতে যারা যাবে ভিসা সংক্রান্ত নিয়ে যারা এম্বাসি ফেস করতে যাবে, তো তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আপনারা অবশ্যই একটা সিম নিয়ে নেবেন ওইখানে। মাত্র 400 রুপি। হ্যাঁ, সিম নিলে হচ্ছে কি আপনার ফাইলটা কোথায় এটা আপনি ট্র্যাক করতে পারবেন। বিএসএফ এ আপনার এটা কলকাতা থেকে কবে দিল্লি গেল বা দিল্লি থেকে কবে আবার কলকাতাতে ব্যাক করলো বা এটা কি পজিশনে আছে, এভরিথিং আপনার মেসেজের নোটিফিকেশন আসবে, মেসেজ আসবে আপনার। দেন সে কারণে আমি অবশ্যই বলবো যারা আসতে চান বা যারা আপনার দিল্লিতে কলকাতাতে আছেন, সবাই আপনার একটা সিম কিনে নেবেন, দেন এম্বাসি ফেস করবেন, ওই সিমের নাম্বারটা দিবেন, দেওয়ার পর এম্বাসি ফেস করবেন, কারণ আপনার আপডেটটা আপনি নিজেই পেয়ে যাচ্ছেন। এক্ষেত্রে সবাই একটু এক্সাইটেড থাকে যে আমার ফাইলটা কতটুকু আগাইলো বা কতটুকু আমি কি আজও ভিসা পাইছি বা কি আসি বিষয়, সেজন্য সবাই একটু এক্সাইটেড থাকে। ইউরোপের ব্যাপার সেজন্য একটু এক্সাইটেড থাকে। তো ইনশাল্লাহ আপনারা এটা করবেন অবশ্যই। আপনারা একটা সিম কিনে নেবেন, দেন এটা আপনার জন্য প্লাস পয়েন্ট। তারপর তো আসলে মেহেদী ভাই, এখানে সিমটা মেইন ফ্যাক্ট হলো আপনাকে মোবাইলে নোটিফিকেশনটা আসে, আর এমনি ট্র্যাকিং আপনি মোবাইল সিম ছাড়াও করতে পারবেন। অবশ্যই আপনাকে যে একটা ডেলিভারি স্লিপ দিবে, ওই স্লিপের মধ্যে আপনার ট্র্যাকিং নাম্বার থাকবে, আপনি অনলাইনে ঢুকে আপনি ওইখান থেকে ট্র্যাকিং করতে পারবেন অবশ্যই। তো দেন আমার আপনার 12-10 কর্মদিবস লাগছে আমার, এখন তো একটু বেশি লাগতেছে, তখন আমার 10 কর্মদিবস বলতে ওনাদের শনিবার ওয়ার্কিং ডে, হ্যাঁ শনিবার রবিবার দুদিন বন্ধ। তো সেই থেকে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত আপনারা কাউন্ট করবেন আপনাদের কত ওয়ার্কিং ডে হয়েছে। অনেকে অথবা ভুল করে যে আসলে আপনার শনিবার রবিবার ওইখানের মধ্যে কাউন্টিং করে নেয়। তো এই জিনিসটা হলো যে কাউন্টিং ডে বলতে আমরা বুঝি যে ওয়ার্কিং ডে, অবশ্যই ওয়ার্কিং ডে প্রসেসিং হয় ওয়ার্কিং ডে গুলাতে। তো আমার 10 কর্মদিবস লাগছে আমার টোটাল হইতে। আরেকটা হলো খুশি সংবাদ দিদি সবাইকে, মোবাইলে মেসেজ আসলে সেখানে যদি আপনাকে ব্লু ডার্ক দেখায়, তো আপনার আসলে ব্লু ডার্ক হলো একটা আপনার ডেলিভারি বলতে পার্সেল ডেলিভারি দেয় আর কি, ওরা ডকুমেন্ট ডেলিভারি দেয়। ব্লু ডার্ক হলে ভিসার রেশিও মানে 99%ই বলা যায়, মানে 100%ই বলা যায়। আর যারা বিএফএস থেকে সরাসরি নিয়ে নেয়, যারা মানে আপনার ডিএইচএল এর মাধ্যমে যে কস্টটা, যে আপনার হোম ডেলিভারি যে আমরা যে টাকাটা দিছি, ওটা দেওয়া সত্ত্বেও যদি হোটেলে না আসে, তখন দেন মনে করতে হবে যে আমাদের ভিসাটা হয়নি। এই ধরনের প্রবণতাটা বা এই ধরনের সিস্টেমটা অনেক আমাদের সাথে যারা ছিল সবার একই সিস্টেমে আসছে, যাদের রিফিউজ হয়েছে তারা সরাসরি বিএফএস থেকে রিসিভ করার জন্য বলছে। আচ্ছা যাক, এখন আমরা টোটাল তোমার ভিসা কিভাবে কি কি ডকুমেন্টস লাগে, হ্যাঁ ডকুমেন্টস তুমি যদি রিপ্লাই করে আবার ডকুমেন্টস এর ব্যাপারটা লাগো যে মানে ওয়ার্ক পারমিট ইস্যুর ক্ষেত্রে কি কি ডকুমেন্টস লাগে, কাজ জানা থাকতে হয় কিনা, এই ব্যাপারে যদি তোমাদের কোনো ডকুমেন্টস, আর রিফিউজ হওয়ার কারণ কি কি হতে পারে এটা যদি তুমি বলো। আচ্ছা এটা আমরা প্রথম তুমি বলো যে তোমার কি কি ডকুমেন্টস লাগে ফাইল সাবমিট করতে গেলে ক্রোয়েশিয়াতে, এক লাইনে বলে যাও। আমরা কি কোনটার কথা জিজ্ঞেস করতেছেন আপনি? কি আমরা বিএফএস এ ফাইল কি ডকুমেন্ট লাগে না ওয়ার্ক পারমিটের জন্য? তো বললামই, ওয়ার্ক পারমিটের জন্য তো আমাদের পাসপোর্টের মেইন কপি লাগবে, মেইন কপির স্ক্যান কপিটা আর কি, আপনার ইনফরমেশন পেজটা, আর আপনার ওয়ার্ক পারমিটের যে অ্যাটাস্টেড করা যেটা সেটা লাগবে। আর আপনার তো আর কিছুই লাগতেছে না এখানের মধ্যে। আর আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি থাকে সেটা দিবেন ওয়েল। আর যদি আপনি হেল্পার হিসেবে যেতে চান, সহযোগী হিসেবে, তাহলে সেটা আপনার আবার টোটাল আপনার একটা সিভি লাগবে, আপনি কি কাজ জানেন, আপনার শিক্ষাগত যোগ্যতা কি, একটা সিভি দিবেন। আর হচ্ছে আপনার পুলিশ ক্লিয়ারেন্স, আপনার পাসপোর্টের ইনফরমেশন পেজের ফটোকপি আর কি।
তো যাকে তারপর এটা গেল, এবার বিএসএফ এ ফাইল সাবমিট করতে কি কি লাগে এটা যদি তুমি হ্যাঁ, দর্শকদের এটা উদ্দেশ্যে বলো। মেহেদী ভাই, এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় আপনি উত্থাপন করছেন। বিএফএস এ আমরা কি কি ফাইল সাবমিট করব, মানে ওয়ার্ক পারমিটের সাথে যাদের পাসপোর্টের মধ্যে যতটা পেজের মধ্যে সিল দেওয়া আছে, A to Z পুরান পাসপোর্ট যাদের আছে তারা পাসপোর্ট সাথে করে নিয়ে যাবেন, এবং পুরান পাসপোর্টের ফটোকপিগুলা তারা ওই ফটোকপিগুলা ওরা এটার সাথে অ্যাটাচ করবেন। প্রতিটা যেটার মধ্যে কলমের দাগ অথবা আমাদের অ্যাটাচ করছে, সিল পড়ছে, যে কোনো সিল হোক, সেই সিলের ফটোকপিগুলা আমরা ওই এই ফাইল সাবমিটের সাথে অ্যাড করব, আচ্ছা A to Z। আচ্ছা এবং ডলার এন্ডোজ থেকে শুরু করে যদি কোনো দেশে গিয়ে থাকি, আর যদি ওটা না গিয়ে থাকি, যদি আমাদের পাসপোর্ট লস হয়ে যায়, তাহলে আমরা একটা বাংলাদেশ থেকে একটা জিডি করে নোটারি করে সেটা ওটার সাথে দিয়ে দিব আমাদের লস পাসপোর্ট হিসেবে, তাহলে আমাদের আর ওগুলা লাগবে না, আচ্ছা শুধু মেইন পাসপোর্ট হলে জমা দিলে হবে। আর দ্বিতীয়ত হলো আমাদের আপনাদের ইন্স্যুরেন্স লাগবে, আমাদের 1 মাসের ইন্স্যুরেন্স দিলে হবে, Health insurance. হেলথ ইন্স্যুরেন্স, যেটা ইউরোপীয় ইউনিয়নের জন্য আসার জন্য ট্রাভেল ইন্স্যুরেন্স বলে, ওটা লাগবে। আপনাকে এয়ার টিকিট রিজার্ভেশন লাগবে, সিঙ্গেল ওয়ে, এক ডাউনেরটা লাগবে আর কি। ওকে দেন আপনাকে আপনার পুলিশ ক্লিয়ারেন্স যেটা আপনি ক্রোয়েশিয়ার জন্য করছেন Attached অ্যাটাস্টেড করা, সেটা ফটোকপি হলেই চলবে। আচ্ছা আপনার পাসপোর্টের যে পাসপোর্টটা জমা দিচ্ছেন সেটার ইনফরমেশন পেজ লাগবে, আপনাকে ছবি লাগবে, এই জিনিসগুলোই আপনার মোটামুটি। আর হলো আপনার কোম্পানির ওয়ার্ক পারমিটের সাথে আপনার কন্ট্যাক্ট পেপার আর ছবি। দেন এগুলা হলে আমাদের মোটামুটি। তো এই মুহূর্তে আর অ্যাপ্লিকেশন ফর্মটা, ক্রোয়েশিয়ান অ্যাপ্লিকেশন ফর্ম, ক্রোয়েশিয়া যে ভিসার Visa application অ্যাপ্লিকেশন ফর্মটা ওটা পূরণ করেই করতে হবে। তো এই মুহূর্তে আপনারা শুনলেন হাসনাত ইমরানের মুখে কিভাবে সে প্রসিডিউর করে, কি কি ডকুমেন্টস এভরিথিং, বাংলাদেশ থেকে কি কি প্রসিডিউরের মাধ্যমে সে ইন্ডিয়াতে কলকাতাতে আপনার বিএসএফ এ সে ফাইল সাবমিট করছে, A to Z সে এখন বলছে। দেন আমরা এখন নেক্সট ইতে চলে যাব, সে কিভাবে এয়ারলাইন্সের টিকিট কাটলো, বা কোনো এয়ারপোর্টে তাকে কোনো আক্স বা কোনো হয়রানিমূলক কোনো কিছু করানো হয়েছে কিনা, বা ক্রোয়েশিয়াতে আসার পর কি প্রবলেম হয়েছে, এভরিথিং সবকিছু আমরা এখন তার মুখ থেকে শুনবো। তো আমি ভিসা হাতে পাওয়ার পরে আল্লাহর কাছে লাখ শুক্রিয়া আদায় করে করছি। দেন আমি বাংলাদেশে চলে আসলাম, আসার পর আমাকে 14 দিন হোম কোয়ারেন্টাইন থাকতে হয়েছে। 14 দিন এখান তো হোম কোয়ারেন্টাইন লাগে না, আমি তো বেনাপোলে ছিলাম, সরি আখাউড়াতে ছিলাম, আচ্ছা হোম কোয়ারেন্টাইন স্বাস্থ্য কমপ্লেক্সে ছিলাম 14 দিন প্রাতিষ্ঠানিক হোম কোয়ারেন্টাইনে। দেন সেখান থেকে আসার পরে আমি আমার ফিঙ্গারপ্রিন্টটা করে নিই। ফিঙ্গারপ্রিন্টটা আমাদের করে নেওয়ার পরে সেটা আমি 1 লক্ষ টাকা ব্যাংকে ডিপোজিট করে ম্যান পাওয়ারের জন্য করতে দিয়ে দিই। এটা তো ফিঙ্গারপ্রিন্টটা হচ্ছে ম্যান পাওয়ারের জন্য যে ফিঙ্গারপ্রিন্ট, তোমার ওই যে এলাকা ভিত্তিক বা জেলা ভিত্তিক যে ট্রেনিং সেন্টার গুলো থাকে বিদেশে আসার জন্য, ওইখান থেকে এটা 2 দিন বা 3 দিনের ট্রেনিং নিতে হয়। না, ট্রেনিং লাগে না এখানে। যারা ইউরোপ ইউনিয়নের মধ্যে আসে বা ইউরোপের মধ্যে আসে তাদের জন্য ট্রেনিং লাগে, যারা মিডল ইস্টের মধ্যে যায় তাদের জন্য ট্রেনিং এর প্রয়োজন। আমরা যখন আসছিলাম তখন আমাদের 2-3 দিন ওইখানে যাইতে হয়েছে, বিভিন্ন ক্লাস বা বিভিন্ন বাইরে যাওয়ার পর কি করবে বা কিভাবে টাকা পয়সা পাঠাবে ওই ব্যাপারে আমাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছিল, বাট এখন ওই জিনিসটা নাই। তো যাই হোক, তারপর ওইখান থেকে তুমি ফিঙ্গারপ্রিন্ট করাইছো, দেন ম্যান পাওয়ার করলাম। ম্যান পাওয়ার আমার 1 সপ্তাহের মতো সময় লাগছে। তো এটা ম্যান পাওয়ার করার পরে আমাকে আবার আপনার জনশক্তি অফিসের যে মেন চেয়ারম্যান স্যার, উনি আমাকে ডাকাইছিল ফিজিক্যালি দাঁড়ানোর জন্য, আমার ভিসাটা চেক করার জন্য বা আমার সাথে কথা বলার জন্য। আমি ভিসাটা কিভাবে পাইছি ওনার সাথে কথা বলছি। আচ্ছা তো উনি আমাকে খুবই হেল্পফুল ভাবে উনি আমাকে অনেক ইনফরমেশন দিয়েছে যে এখানে যাওয়ার পরে কি কি করা লাগবে বা কি আসে বিষয়, কিভাবে আমার সামনে দিক নির্দেশনা দিছে আর কি। স্যারকে অসংখ্য ধন্যবাদ। একজন প্রবাসী হিসাবে, যেহেতু আমরা যারা আছি প্রবাসে, আমরা কিন্তু দেশের অর্থনৈতিক একটা খুঁটি, প্রত্যেকটা প্রবাসী যারা আছি আমরা কিন্তু দেশের অর্থনৈতিক একটা খুঁটি। তো আপনারা যদি এভাবে প্রত্যেকটা সেক্টরে আপনারা যদি এভাবে আমাদেরকে হেল্প করেন, ইনশাল্লাহ আমরা বাংলাদেশকে আরো অনেক শক্তিশালী, অর্থনৈতিকভাবে শক্তিশালী এবং অনেক আগায় নিতে পারবো। তো সেজন্য স্যার, আমার পক্ষ থেকে স্যারকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা এবং সালাম। স্যারকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। স্যার আমার সাথে কথা বলার পরে ওনার সহযোগীকে ডেকে বলছে যে আজকে রাতের ভিতরেই যেন, আজকে দিনের ভিতরেই যেন আমার কার্ডটা প্রিন্ট আউট করে দেয়। আচ্ছা, তো স্যারের এইসব এই যে উদারমনতা বা আমাকে হেল্পফুল, মানে হেল্প করার জন্য ওনার যে একটা আগ্রহ ছিল, এটা অনেকের ক্ষেত্রে অনেকে পাই না আমরা। রেসপেক্ট স্যারের জন্য, যে ধন্যবাদ। আসলে বাঙালি হিসাবে একজন বাঙালিকে এইভাবেই আমরা
নিঃস্বার্থে আমরা আগায় আসলে আমাদের দেশটা আসলে অনেক সুন্দর, অর্থনৈতিকভাবে অনেকটা স্ট্রং, এভরিথিং সবকিছু আমরা বিশ্বের বুকে আমাদের দেশটাকে আমরা প্রতিষ্ঠিত করতে পারবো, আমাদের দেশের নামটা আমরা বিশ্বের মুখে আমরা তুলে ধরতে পারবো। সেজন্য স্যারকে দ্বিতীয়বারের মতো আমি আবারও মানে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। তো আমি দেন ওইটা ম্যান পাওয়ার কার্ড পাওয়ার পর আমি এয়ার টিকিট করি, আপ ডাউন এয়ার টিকিট করার পরে টার্কিশ এয়ারলাইন্সে। এখন অনেকে কস্টিং সেভ করার জন্য বিভিন্ন এয়ারওয়েজ আছে। এখন তোমার তো ম্যান পাওয়ার ছিল, তুমি কেন আপ ডাউন এয়ার টিকিট কাট? আসলে এই সিরিজটা আমি স্যার আমাদের সবাই দৃষ্টি আকর্ষণ করব, যখন আমাদের তো ক্রোশিয়ার সিস্টেমটা হলো সি ক্যাটাগরির ভিসা। তো সেটা আগে ম্যান পাওয়ার ছিল না, ম্যান পাওয়ার হয়েছে। এখন আমাদেরকে যারা ডি ক্যাটাগরির ভিসা তাদেরকে সিঙ্গেল ওয়ে করলে চলে। আমাদেরকে কিন্তু বাংলাদেশ থেকে এটা একটা হয়রানি, আমাদের অনেক টাকা যাচ্ছে যে আমরা আপ ডাউন টিকিট করান এটা কি এটা ইমিগ্রেশন না এয়ারলাইন্স? এটা এয়ারলাইন্সের বাংলাদেশের পক্ষ থেকে, বাংলাদেশ গভর্নমেন্টের পক্ষ থেকে যদি এই জিনিসটা আমাদের যারা আপকামিং যারা আসতেছে তাদের জন্য যদি জিনিসটা একটু ব্যবস্থা করে দেয় বা এটা নিয়ে যদি উদ্যোগ গ্রহণ করে, তো আমরা সবাই কৃতজ্ঞ থাকবো আমাদের যারা এই অবশ্যই। মানে টু ওয়ে টিকেট আসার পর এখানে তো সবকিছু ঠিকঠাক টিআরসি হয়। আমার বিগত ভিডিওগুলোতে আমি বলছি যে এখানে আসার পরে টিআরসি এভরিথিং সবকিছু হয় যারা ওয়ার্ক পারমিট নিয়ে আসে বা ম্যান পাওয়ার থাকলে ওই জিনিসটা প্রয়োজন হয় না, যে ডাবল টিকিট কাটতে হয় না, একই টিকিট কাটলে এনাফ। বাট আপনি ডাবল ওয়ে টিকিট কাটলেন বা আপনি যখন আপনার টিকিটের টাকাটা রিফান্ড করবেন তখন কিন্তু অনেক টাকা পয়সা মাইনাস হয় ওইখান থেকে। এখন মূল কথা হলো বাংলাদেশ গভর্নমেন্ট আমাদেরকে ম্যান পাওয়ার কার্ড দিছে। ম্যান পাওয়ার এই ভিসার এগেইনস্টে ম্যান পাওয়ার কার্ড কি জন্য ইস্যু হয়? যারা ওয়ার্ক পারমিট ভিসায় আসে তাদের জন্য ম্যান পাওয়ারটা অবশ্যই হয়। এখন সেক্ষেত্রে টার্কিশ এয়ারলাইন্স আমাদেরকে সি ক্যাটাগরিতে ম্যান পাওয়ার কার্ড থাকা সত্ত্বেও আমাদেরকে আপলোড করতে হয়। তো সেটা আমি আমাদের যে ইমিগ্রেশন বা আমাদের যে ম্যান পাওয়ার কর্তৃপক্ষ আছে, আমি স্যারকে উদ্দেশ্য করে বলছি, স্যার একটু জিনিসটা ব্যক্তিগতভাবে দেখবেন যে আসলে আমরা হচ্ছি যে প্রত্যেকটা আমরা যারা প্রবাসী আছি আমরা হচ্ছি বাংলাদেশের অর্থনৈতিক এক একটা পার্সন এক একটা অর্থনৈতিক খুঁটি। তা আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি, আপনি একটু এই জিনিসটা দেখবেন, আমরা যেন আমাদের যে ক্ষতিটা হচ্ছে আর্থিকভাবে, যে আমরা ক্ষতিটা হচ্ছে যে রিফান্ড করতে গেলে অনেকগুলো টাকা আমাদের ক্রেডিট থেকে মাইনাস হয়ে যায়। তো এই ব্যাপারে আপনার সহযোগিতা যদি আমরা পাই, আমরা অনেক নিজেদেরকে অনেক ধন্য মনে করব। এই জন্য দেখা গেছে আরো হাজারটা ছেলের যে অর্থনৈতিক যে ক্ষতিটা সেটা থেকে আমরা মুক্তি পাবো। তো সেটার জন্য আপনাকে একটু আপনার যদি ব্যক্তিগতভাবে জিনিসটা একটু পর্যবেক্ষণ করেন তাহলে আমরা আন্তরিক কৃতজ্ঞ থাকবো আপনার প্রতি। তো দেন আমি ইমিগ্রেশন শেষ করে টার্কিশ এয়ারলাইন্স থেকে বোর্ডিং পাস নিয়ে আমরা আপনার এখান থেকে তুর্কি থেকে ক্রোয়েশিয়া দুইটা বোর্ডিং পাসই আমাদের তুর্কির দিয়ে দেয়। ওইখানে তোমার বাংলাদেশ বা আগে জানতাম বাংলাদেশি এয়ারপোর্টে কন্ট্রাক্ট বা এই সেই বা বিভিন্ন প্রবলেম করতো, নাও এসব প্রবলেম ম্যান পাওয়ার হওয়ার পর, মানে এখন তো ম্যান পাওয়ার দিচ্ছে সবাইকে, ম্যান পাওয়ার হওয়ার পর এই ধরনের প্রবলেম ফেস করতে হয়েছে কিনা? না এখন আর ওই ধরনের আলহামদুলিল্লাহ আমরা এই জিনিস থেকে আমরা মুক্তি পেলাম। যে আগে একটা সিস্টেম ছিল যে ম্যান পাওয়ার দিত না, বা এখন ম্যান পাওয়ার দিচ্ছে, তখন অনেকগুলো টাকা পয়সা দিয়ে এয়ারপোর্ট কন্ট্যাক্ট করে দেন আসতে হইতো। তো সেক্ষেত্রে আমরা নিজেরা এতগুলো টাকা ইউরোপে আসার জন্য আমরা নিজেরা একটা হিমশিম খেয়ে যাইতাম। তো এখন হচ্ছে যে জিনিসটা হচ্ছে যে এখন অনেকটা রিকভার হয়েছে, ম্যান পাওয়ার দেওয়ার ক্ষেত্রে এখন আর ওই ডিস্টার্বগুলো করে না। দেন তুমি যখন টার্কিশে আসলো, টার্কিশি ইমিগ্রেশন বা ক্রোয়েশিয়াতে যখন ইমিগ্রেশন পাস করছো, তখন তোমাকে কোনো সমস্যার সম্মুখীন হইতে হয়েছে কিনা? না আমার ওই ধরনের আলহামদুলিল্লাহ। তো বোর্ডিং পাস নেওয়ার পরে আমি চলে আসছি, আপনার ইমিগ্রেশন ক্রস করার পরে চলে আসলাম ওয়েটিং করে, দেন বিমানে উঠে তুর্কিতে আমাদের ট্রানজিট ছিল 6 ঘন্টা। আচ্ছা, 6 ঘন্টা থাকার পরে দেন আমরা আবার আরেকটা বিমানে করে আমরা ক্রোয়েশিয়াতে চলে আসছি। সেখানে ইমিগ্রেশনে আমাদের ভ্যাকসিনের কাগজটা আমার চেক করছে, দেন আরো কিছু চেক করা নেই, আমাকে সিল দিয়ে। এখন তোমার যারা ভ্যাকসিন নেয় নাই তাদের ক্ষেত্রে কি কোনো প্রবলেম আছে? আমি আমার যারা কাছের মানুষ কয়েকজন আসছিল রিসেন্টলি, তারা বলছে যে তাদেরকে ভ্যাকসিন যাদের নাই তাদেরকে প্রাতিষ্ঠানিক বা হোম কোয়ারেন্টাইন 7 দিনের হোম কোয়ারেন্টাইন দিয়ে দিচ্ছে। করোনা সার্টিফিকেট নিয়ে আসতে হয় তাদেরকে। হ্যাঁ, আমার করোনা সার্টিফিকেট, আমি 2টা ভ্যাকসিনই দেওয়া ছিল। ভ্যাকসিন কোনো সমস্যা নাই এখানে। তোমার কি করোনা সার্টিফিকেট লাগছে দুটো ভ্যাকসিন দেওয়ার পর? হ্যাঁ, সার্টিফিকেট আমার কাছে ছিল, ওনারা চাইছে। আমি বলছি যে আমি ভ্যাকসিন দেওয়া আছে আমার,
দেন ওনারা আমার ভ্যাকসিনের সার্টিফিকেটটা চেক করছে, অনলাইনে চেক করার পরে তাহলে দর্শকদের উদ্দেশ্যে বলতেছি বা যারা ক্রোয়েশিয়ার যাত্রী আছেন তাদের উদ্দেশ্যে আমি বলতেছি যে আপনারা যদি ভ্যাকসিন দেওয়া থাকে আপনারা দেন মানে আপনারা করোনার যে সার্টিফিকেটটা, করোনা টেস্টটা আপনারা করে নেবেন। করোনার সার্টিফিকেটটা আপনারা সাথে সাথে নেবেন। ওটা করোনার টেস্টটা কত ঘন্টা পর্যন্ত কার্যকর থাকে? এটা 72 আওয়ার্স 72 আওয়ার্স কার্যকর থাকে। তো আপনারা 72 আওয়ার্স এর ভিতরে যদি ফ্লাই থাকে আপনারা এটা করে নেবেন। দেন এখানে আসার পরে আমার তো আর কোনো কিছু লাগতেছে না। সেখানে আসার পরে কোম্পানি আমাকে রিসিভ করছে, কোম্পানি রিসিভ করে কোম্পানির বাসায় গেলাম। দেন সেটা আমার কাজটা আমার কাছে সুইটেবল মনে হয় নাই। এখানে তোমার কাজ ছিল কি? কনস্ট্রাকশনের কাজ ছিল, সেখানে কনস্ট্রাকশনের কাজ ছিল। আমি 5 দিন কনস্ট্রাকশনের কাজ করি। তোমার কয়দিন পর ফিঙ্গার হইছে কোম্পানি আমি যখন আসছি 20 তারিখে, আমার 24 তারিখে ফিঙ্গার হইছে। 24 তারিখে তোমার ফিঙ্গার হইছে। তো ফিঙ্গার হওয়ার পর দেন কাজে যখন আসলা তখন কি টাইপের কাজ দেখলা? এখানে আসলে আমাদের কোম্পানির বিভিন্ন সাইট ছিল, যেটা ছিল রিপেয়ারিং এর কাজ ছিল, বিভিন্ন হাউজে ইলেকট্রিক ওয়্যারিং এর কাজ ছিল, আচ্ছা তাদের পেন্টিং এর কাজ ছিল। আচ্ছা তো ওই পেন্টিং এবং ইলেকট্রিক ওয়ার্ক দুইটার কাজের মধ্যে আমাকে রাখছিল এই দুই ক্ষেত্রে তাদেরকে সহযোগিতা করার জন্য। আচ্ছা তো ওই কাজটা আমার কাছে সুইটেবল মনে হয় নাই। দেন আমি আরেকটা কাজের মধ্যে শিফট করি। কতদিনের ভিতরে তুমি ওই কাজে শিফট করো? এটা ফিঙ্গার দেওয়ার পরে তো আমি ফিঙ্গার দিলাম 24 তারিখে, আমি 2 তারিখে চলে আসছি। আচ্ছা 2 তারিখে চলে আসি, আমি 3 তারিখ থেকে কাজে জয়েন করছি। আচ্ছা তো আসলে এটা ম্যাটার না যে যদি আপনার ফিঙ্গার হয়ে যায় তো আপনি যে কোনো সময় চলে আসতে পারবেন। যদি একটা ক্যান্সেলেশন লেটার নিয়ে আসতে পারেন কোম্পানি থেকে তাহলে ওয়েল, যেটা রিজন লেটার বলে। আর যদি না আনেন ওটাও কোনো সমস্যা না, আনলে ভালো। না আনলেও যে কোম্পানিতে আসেন ওই কোম্পানি যদি আপনার হেল্পফুল হয় বা আপনাকে যদি ওই ধরনের সহযোগিতা করে থাকে তাহলে উনিরাই ক্যান্সেল করায় নেবে ওই থেকে। এটা নেই এই অবস্থার মধ্যে বর্তমানে আলহামদুলিল্লাহ এখন ভালো আছি। আমি একটা মার্সিডিজ কোম্পানিতে আছি, মোটামুটি আলহামদুলিল্লাহ স্যালারি ভালো, কাজ ভালো, মোটামুটি আলহামদুলিল্লাহ। ধন্যবাদ মেহেদি ভাইকে, আর ওনাকে ছোট করবো না ধন্যবাদ দিয়ে। তো আসলে আসার পরে আমাকে কমিউনিটির মধ্যে আসলে একটা জায়গা করে দিয়েছে সবাইকে হেল্প করার জন্য। বাংলাদেশে আমি যথেষ্ট মানুষকে হেল্প করার চেষ্টা করছি, কাকে কতটুকু করছি জানি না। তো সবাই মন থেকে করার চেষ্টা করছি, সামনের দিকে ইনশাল্লাহ করবো, কমিউনিটির সাথে আছি। তো অসংখ্য ধন্যবাদ মেহেদি ভাইকে। আমার আসলে আমার কথার ভিতরে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে এভাবে একটা লং টাইম ভিডিওর সামনে কখনো আসা হয় নাই, ওই জন্য অনেক ধরনের ভুল ভ্রান্তি থাকতে পারে। তো আপনারা সবাই অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম। আর আমি সবাইকে একটা মেসেজ দিব যে আপনারা বৈধভাবে আপনারা ইউরোপে আসেন। আসার পর আপনারা এখানে আপনাদের সবকিছু আসলে প্রথম দিকে প্রবাস লাইফটা একটু কষ্ট হয় কালচারগত দিক থেকে, ভাষাগত দিক থেকে। কারণ ইউরোপিয়ানের প্রত্যেকটা দেশে নিজ নিজ ভাষা আছে। এখানে দেখা গেছে যে আমরা যেমন বাংলা ভাষায় কথা বলতে পছন্দ করি, ওরা ওদের দেশে ভাষায় কথা বলতে পছন্দ করে। ইংলিশ জানলেও তারা বলতে চায় না। তো ইংলিশ জানলে ভালো, যেহেতু ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, ইংলিশ জানলে ভালো। আর যারা এখানে আসেন, ক্রোয়েশিয়াতে যারা আসেন তারা অবশ্যই থাকার চেষ্টা করবেন। ইলিগেল পথে যাওয়ার কোনোই চেষ্টা করবেন না, কারণ ইলিগেল লাইফটা কি সেটা সবাই ভালো করে জানে। এখানে একটা কলার সিকলার দাম আছে, বাট আপনার কোনো দাম নাই, ঠিক আছে? আর সেনজেনের যে বর্তমান হিস্ট্রি, ইতালি, ফ্রান্স, এভরিথিং সবকিছু এখন বাঙালিরা যারা এখান থেকে গেছে তারা অনেক দুঃখে আছে। গতকালকে আমি একটা লাইভ করছি, তো আমাদের কাছের ভাইবাদার ছিল, তো আমি অনেকবার নিষেধ করছি যে ভাই আসলে জিনিসটা নদীর এই পার থেকে বোঝা যায় যে আসলে ওই পারে কত সুখ, ওই পারে গেলে তারপর বুঝবেন। তো আমার কথাটাই সত্যি হলো, ওইখানে যাওয়ার পর তো কেউ ভালো নেই বর্তমানে। তো আলহামদুলিল্লাহ আমরা যারা আছি এখন, আমাদের কোম্পানিতে যারা আছে এভরিথিং সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। তো আমি সবাইকে একটা রিকোয়েস্ট করব যে আমাদের যেহেতু একটা সুযোগ আছে রোমানিয়াতে বা ক্রোয়েশিয়াতে, আমাদের আসার একটা সুযোগ আছে, বাঙালিরা আসার সুযোগ আছে। তো আমি চাই আমাদের বাঙালি বাইরে এখানে আসুক, নিজে স্বাবলম্বী হোক, আমাদের দেশের যে অর্থনৈতিক যে চাকাটা এটা আরো যেন স্ট্রং হয়, আরো যেন মজবুত হয়। আমি জিনিসটা চাই যে আমার দেশকে আমরা প্রেজেন্ট করতে চাই, আমার দেশকে আমরা পৃথিবীর বুকে আমরা তুলে ধরতে চাই, ঠিক আছে? তো সেজন্য আমরা এখানে আসার পরে আমরা স্টে করার চেষ্টা করবো এখানে। হয়তো বা প্রথম দিকে একটু খারাপ লাগবে বা প্রথম দিকে কাজগুলো একটু সুইটেবল হবে না। দেন আপনি যখন 1 বছর আপনার যখন চলে যাবে
তখন দেন আপনি সবকিছু করতে পারবেন। যখন আপনার ভাষা সম্বন্ধে, এই দেশের মানুষের সম্বন্ধে বা সোশ্যাল যে একটা আছে ওটার সম্বন্ধে যখন আপনার ধারণা আইডিয়াগুলো আপনার হয়ে যাবে, তখন আর আপনার এখান থেকে যাওয়ার কোনো ইচ্ছা থাকবে না। তো আলহামদুলিল্লাহ আমরা যেখানে এখানে আছি নর্মালি আমাদের থাকা খাওয়া, আর ক্রোয়েশিয়াতে একটা সবচেয়ে ভালো খবর হচ্ছে যে ক্রোয়েশিয়াতে আপনার থাকা খাওয়া ইভেন্ট আপনার যে ইনকাম ট্যাক্স এটা সম্পূর্ণ মালিক পে করে, সম্পূর্ণ মালিক পে করে। আর বর্তমানে কিছু কিছু কোম্পানি আছে, আমরা বাঙালিরা চালাক করে ফেলছি ওইখানে, দেখা গেছে আপনার থাকা আর আপনার ব্যাট পে করে, বাট আপনার খাওয়ার টাকাটা আপনার নিজের। তো অতএব এইগুলি আপনারা ভেবেচিন্তে সবকিছু এজেন্টের সাথে ভেবেচিন্তে চিন্তা করে আসবেন। আর হচ্ছে যে ইমামকে অসংখ্য ধন্যবাদ আমাদের ইনফরমেশনগুলো দেওয়ার জন্য। তো আপনাদেরকে দর্শকদের উদ্দেশ্যে বলবো একটাই কথা, যে আপনারা আসেন, আমরাও চাই যদি কোনো হেল্প লাগে অবশ্যই আমাদেরকে নক দিবেন। আমাদের যে কমিউনিটি আছে বাংলাদেশ ক্রোয়েশিয়া কমিউনিটি, ওইখানে আপনারা নক দিবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ক্লিক দ্য বেল আইকন আপনারা ভুলবেন না কেউ। তো এই বলে আমি আমার ভিডিও শেষ করতেছি। আসসালামু আলাইকুম।